বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আজকে আমাদের প্রতিবেশী দেশ চীনের একটা খবর এখানে আলোচনা করব। গত 2-3 দিন আগে খবরটা এসেছে, আমি খবরটা দেখেছি কিন্তু ডিটেল পড়ে ওঠার সময় পাইনি বলে খবরটা আর আপনাদেরকে জানাতে পারিনি। এটা একটা জিও পলিটিক্স বা গ্লোবাল অ্যাফেয়ার্সের খবরের মধ্যেই পড়ে। চীনে দেখা গেল কি কদিন আগে চীনের যিনি প্রেসিডেন্ট শি জিনপিং, তিনি চীনের যে মিলিটারি জেনারেল 9 জন মিলিটারি জেনারেলকে বরখাস্ত করেছেন। এখন এই যে 9 জন জেনারেলকে বরখাস্ত করেছেন, এটাকে নিয়ে এখন ইন্টারন্যাশনাল মিডিয়া এবং আমাদের দেশের ন্যাশনাল মিডিয়াও কিন্তু খবর করেছে। এখন চীনের একটা ব্যাপার কি হচ্ছে, চীনের সবটা খুব হাইড হয়ে থাকে, অর্থাৎ চীনের ভেতরের খবর খুব একটা বেরোয় না। কিন্তু এখন চীনে বাইরের লোকজন যাতায়াত করছে বলে কোনোভাবে খবরটা কিন্তু বেরিয়ে গেছে। আর চীন সোশ্যাল মিডিয়াতে আমরা যেগুলো ব্যবহার করি, মূলত ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু ওখানে ব্যবহার করতে দেওয়া হয় না বলে আমি শুনেছি। এবং ওখানে ওদের নিজস্ব সমস্ত সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারেই সবাইকে কাজটাজ করতে হয়, ফলে খবর অন্যভাবে বেরোনোর সুযোগ খুব কম। তবু এই খবরটা বেরিয়ে এসেছে এবং যাদিকে বরখাস্ত করেছে, আমি তাদের নামগুলো বলছি। সে হেই উইংডং, তো হি উইংডং তিনি মিলিটারি সেকেন্ড ইন কমান্ড ছিলেন। গত 17 অক্টোবর ঘোষণা করা হয়েছে যে তাকে এই পদ থেকে বরখাস্ত করা হবে। কী জন্য? কারণটা দেওয়া হয়েছে সিরিয়াস ভায়োলেশন অফ পার্টি ডিসিপ্লিন, যে পার্টির যে নিয়মকানুন, সেই নিয়মকানুন তিনি মেনে চলেন না, এবং ওয়ার্ক রিলেটেড ক্রাইমস ইনভলভিং এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, তিনি নাকি অনেক টাকা ঘুষ খেয়েছেন কাজের সূত্র ধরে, সেই জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। এখন দেখা যাচ্ছে এই যে শি জিনপিং প্রেসিডেন্ট আছেন চীনের, তিনি 12 বছর দেশের ক্ষমতায় আছেন এবং তিনি চান যে ভীষণভাবে দেশে অ্যান্টি করাপশন চালু হোক, অর্থাৎ অ্যান্টি করাপশন ক্যাম্পেনের তিনি একজন পুরোধা বলে বলা হয়, যে দেশে যাতে কোনোভাবে করাপশন না হয় সেটা ব্যাপার তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এখন এই ক্র্যাকডাউনটা দেখা গেল যে টপ ব্রাসেদের উপর এইটা একটা ওখানে কিন্তু প্রভাব ফেলেছে, এবং অনেকে বলছে যে আসলে শি জিনপিং যেটা করেছেন এটা হচ্ছে তিনি দল এবং সরকারের মধ্যে একমাত্র তার লয়াল লোকজনকে পছন্দ করেন, যারা তাকে পছন্দ করে বা তার সঙ্গে ভিন্ন মত পোষণ করে, তাদেরকে তিনি সরিয়ে দিতে চান, ফলে তার এই সরকার, পার্টি এবং মিলিটারি তার উপরে যাতে পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এখন এই যে হি উইংডং, তিনি খুব একজন পাওয়ারফুল মানুষ ছিলেন চীনে, এবং তিনি সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন, যেটা এন্টায়ার আর্ম ফোর্সকে সেখানে কন্ট্রোল করত, এবং তিনি পলিট ব্যুরোর সদস্য ছিলেন, 24তম সদস্য, যেটা হচ্ছে পার্টির টপ ডিসিশন মেকিং বডি, এবং ফার্স্ট সার্ভিং পলিট ব্যুরো মেম্বারও ছিলেন, যার এগেনস্টে এইভাবে একটা ইনভেস্টিগেশন শুরু হচ্ছে। এবং তাকে গত আগস্ট মাস থেকে কিন্তু একদম দেখা যাচ্ছে না। এবং এটা দেখা যায় যে কমিউনিস্ট কান্ট্রিগুলোতে, মূলত রাশিয়াতেও হয়েছে, উত্তর কোরিয়াতে হামেশাই হয়, চীনেও হয়, যখনই কাউকে দল থেকে বের করে দেওয়া হয় তখন তাকে দেখতে পাওয়া যায় না। হয়তো বা তাকে ভেতরে বন্দি করে নেওয়া হয়, অথবা তাকে হাউস অ্যারেস্ট করে নেওয়া হয়, অথবা তাকে শেষে করে দেওয়া হয়, অর্থাৎ খুব ক্রুয়েলিটির সঙ্গে তাদের সঙ্গে ট্রিটমেন্ট করা হয় বলে এটা বলা হয়। তো আমরা তো যে উত্তর কোরিয়ার খবর এসব কিছু কেমন পেয়েছি আগে,
সরি। তো দেখা গেল তাকে কিন্তু ওই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর কাকে কাকে সরানো হয়েছে সেগুলো আমি আপনাকে বলছি। মিয়াও হুয়া, তিনি ছিলেন মিলিটারিজ হেড অফ পলিটিক্যাল ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল, রাজনৈতিক যে কাজকর্ম এবং ব্যক্তিগত কাজকর্ম তার তিনি হেড ছিলেন। হি হনজুইন, মাওয়াস ডেপুটি, অর্থাৎ মাওয়ার পরেই তার স্থান ছিল। ওয়াং জুইবিন, এ টপ ডিরেক্টর দ্য মিলিটারিজ জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টার, যে জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টার ছিল তার একজন অন্যতম ডিরেক্টর ছিলেন। লিন জিয়াংয়াং, যে ইস্টার্ন থিয়েটার আছে তার কমান্ডার ছিলেন। কুইন সাটং, আর্মির পলিটিক্যাল চিফ ছিলেন। ইউন হুজাই, নেভিজ পলিটিক্যাল চিফ ছিলেন। ওয়াং চুইং, আর্ম পুলিশ ফোর্সের কমান্ডার ছিলেন। এখন এই যে এতজনকে সরিয়ে দেওয়া হয়েছে ফলে সেখানে স্বভাবতই একটা চাঞ্চল্য হয়েছে যে একদিনে এতজন 9জন বড় বড় অফিসারকে শি জিনপিং তাদের ক্ষমতার থেকে সরিয়ে দিয়েছেন। এবং যে হে উইংডন, তিনি এই যে চায়না মিলিটারি কমিশন তার 3 নম্বর মেম্বার ছিলেন এবং তাকে 2022 সালের পর এই প্রথম তাকে স্যাক করা হলো। অর্থাৎ এর আগেও 2জনকে কিন্তু এরকম স্যাক করা হয়েছে। এখন এই যে এতজনকে স্যাক করে দিল, এইগুলো এদেরকে অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছিল গত মাত্র কয়েক বছর আগে, এর মধ্যেই তাদেরকে কিন্তু স্যাক করে দেওয়া হয়। এর বাইরেও দেখা গেছে বিভিন্ন সময়ে অন্যান্য বড় বড় টপ অফিসিয়ালসকে চীনে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। যেমন একজন ফর্মার ডিফেন্স মিনিস্টার ছিলেন উই ফেঙ্গি, তাকে সরিয়ে দেওয়া ছিল। তারপর আরেকজন ডিফেন্স মিনিস্টার লি সাংহুই, তাকেও হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছিল কিনা যেন, তাকে আর দেখতেই পাওয়া যায় না, সাডেন ডিপিয়ারেন্স, তারপর থেকে আর কাকেও পাওয়া যায় না। 2023 সাল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কুইন গ্যাং, তাকেও ফায়ার করা হয়েছে। তারপরে দেখা গেল যে ওয়াং হুবিন, তাকেও সরিয়ে দিয়েছে, তিনি রকেট ফোর্সের কমান্ডার ছিলেন। তো এটা একটা মস্ত বড় ব্যাপার, বিশেষত যখন এই আগামীকাল থেকে 20 থেকে 23 অক্টোবর চীনে কিন্তু কমিউনিস্ট পার্টির একটা প্লেনারি সেশন হবে এবং প্লেনারি সেশনের উদ্দেশ্যটা হচ্ছে যে কান্ট্রিজ নিউ 5-year প্ল্যান অ্যান্ড মেজর ইকোনমিক চ্যালেঞ্জেস, যে কীভাবে আগামী দিনের যে অর্থনৈতিক যে সংকটটা সেটা কীভাবে মেটানো যায় এবং 5 বছর যে প্ল্যান করা যায়। কারণ চীনে একটা ভালোই অর্থনৈতিক সংকট চলছে, আমেরিকার সঙ্গে একটা ভয়ানক টেনশন চলছে, ভারতের সঙ্গে একটা ঠান্ডা লড়াই তো আছেই, তাইওয়ান জাপানের সঙ্গেও একটা ঠান্ডা লড়াই লেগেই আছে, এবং পাকিস্তানে সিপ্যাক করতে যে প্রায় $30 বিলিয়ন ইনভেস্ট করে চীন কিন্তু একদম ফেঁসে গেছে। এর বাইরে চীনের যে হাউজিং সেক্টর, সেই হাউজিং সেক্টরে কিন্তু ভীষণভাবে মার খেয়েছে। এবং ভারতের সঙ্গে পাকিস্তানের যে অপারেশন সিন্ধুর যুদ্ধ হলো, সেখানেও দেখা গেল চীন যদিও পাকিস্তানকে বিভিন্ন তথ্য দিয়ে মিলিটারি ইকুইপমেন্টসে সাহায্য করছে, কিন্তু দেখা গেলো যে তাদের যে মিলিটারি ইকুইপমেন্টস, সেই মিলিটারি ইকুইপমেন্টসের যেভাবে তারা খুব ভালো জিনিসগুলো বিক্রি করে, সে চাইনিজ খেলনার মতোই, তাদের কিন্তু উপযোগিতা খুব একটা দেখা যাচ্ছে না। ফলে এরপরে চাইনিজ যে মিলিটারি ইকুইপমেন্টস অন্য কোনো দেশ যারা কিনবে ঠিক করেছিল, তারা এর মধ্যে সেই সমস্ত অর্ডারও বাতিল করা শুরু করেছে। ফলে আরও একটা আর্থিক চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। শ্রীলঙ্কায় পোর্ট করতে এসেও চীন একটু ঝাড় খেয়েছে, শ্রীলঙ্কা এখন আর চীনকে বিশ্বাস করছে না। আফগানিস্তানে প্রথম ঢুকে সেখানেও এখন করে সুবিধা করতে পারছে না, আফগানিস্তান চীনকে খুব একটা পছন্দ করছে না, বরং তুলনামূলক বিচারে চীনের থেকে ভারতকে পছন্দ করছে। কদিন আগে আমরা চীনের যে বিদেশমন্ত্রী ভারতে এসেছিলেন তার কাছ থেকে যে সমস্ত তথ্যগুলো পেলাম, তাতে অনেকেই এইটা প্রেসক্রাইব করেছে যে অবশ্যই চীন থেকে আফগানিস্তান নিজেদিকে দূরে সরাতে যাচ্ছে, তাদের যে রেয়ার মেটেরিয়ালস সেটা ভারতকে এখন আফগানিস্তানে খনন করতে হচ্ছে। তাহলে সব মিলিয়ে শি জিনপিং এবং চীনের আর্থিক অবস্থা এবং পারিপার্শ্বিক যে দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক, সেটা কিন্তু খুব ভালো যাচ্ছে না। রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক খুব ভালো নয়, যদিও দুটোই কমিউনিস্ট কান্ট্রি, শুধু তেল কেনা ছাড়া
রাশিয়ার সঙ্গে আর খুব একটা যে ব্যবসাপত্র আছে তা কিন্তু নাই। যদি এ সমস্ত ঘটনা নিয়ে চীনের যে একজন মিলিটারি স্পোক্সম্যান তিনি বলেছেন যে এটা একটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট, যে কোনো করাপ্ট অফিসিয়ালসকে মিলিটারিতে কিন্তু জায়গা হবে না। অর্থাৎ কেউ যদি মনে করে আগামী দিনে এরকম কিছু করবে তাকে সরিয়ে দেওয়া হবে। যদি অনেকে বলছে এটা অন্য কিছুই নয়, এটা আসলে যেমন সাউথ এশিয়ার যে সমস্ত সোসাইটি পলিসি ইনস্টিটিউট আছে, তারা এশিয়ার সোসাইটি পলিসি ইনস্টিটিউট আছে, সেখানকার একজন অ্যানালিস্ট তিনি লিখেছেন, নীল থমসন, তিনি বলেছেন যে এটা কিছুই না, অন্য সমস্ত যে নেতারা যারা এককভাবে বা একযোগে শি জিনপিংকে চ্যালেঞ্জ করতে পারে তাদেরকে আগের থেকে সরিয়ে দিয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, এর বাইরে আর কিছুই নয়। এবং এটা একটা মানে ভয়ের বাতাবরণ তৈরি করা, যাতে তার অর্ধতন অফিসাররা তারা যাতে অনেক বেশি কসাস থাকে এবং তারা যাতে কোনোভাবেই শি জিনপিংয়ের বিরোধিতা না করতে পারে। পার্টি, মিলিটারি কমিশন এবং প্রশাসন তিন জায়গাতেই এটা তার একটা নতুন করে নিরঙ্কুশ যে ক্ষমতা, সেই ক্ষমতা বিস্তার করা এবং নিরঙ্কুশ ক্ষমতাটা প্রতিষ্ঠিত করা, যে কোনো রকমের অ্যান্টি জিপিং ভয়েস তাকে বন্ধ করে দেওয়া, সেটা হচ্ছে তার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে যাতে আর কোনো অফিসার এই জায়গায় পৌঁছাতে না পারে। নতুন যারা আসবে বা যাদেরকে নিয়ে আসা হবে তারা সবসময় কথা খেয়াল রেখে সবসময় শি জিনপিংকে স্যার করে চলবে, এটাই হচ্ছে জিনপিংয়ের মূল উদ্দেশ্য। এটা তিনি বলেছেন। আমি একটু বেশি করে বাড়িয়ে বললাম, কারণ আমি প্রচুর দু তিনটে লেখা দেখে আমার যা মনে হলো যে এটাই হয়তো উদ্দেশ্য। যাই হোক, খবরটা বাইরে বেরিয়ে এসেছে, তাই ভাবলাম এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল খবর, এটা আপনাদের সঙ্গে আলোচনা করি। আপনারা সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, ধন্যবাদ।